আচ্ছা, আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো চ্যাপ্টার 6, তাই না? চ্যাপ্টার জি 6 স্যার। এর আমরা কয়েকটা স্ট্র্যাটেজির সাথে ম্যাচিং শিখব। অর্থাৎ আগে তো আমরা অল্টারনেটিভ স্ট্র্যাটেজি পড়েছি আগের চ্যাপ্টারে। 11টা অল্টারনেটিভ স্ট্র্যাটেজি পড়েছি, পাশাপাশি মাইকেল পটার্সের আরও 6টা জেনারিক স্ট্র্যাটেজি পড়েছি। সব মিলিয়ে 11, 6, 17টা স্ট্র্যাটেজি আমাদের সামনে আছে। কিন্তু কোশ্চেনটা হলো যে কোন স্ট্র্যাটেজি আমার জন্যে, অথবা আমার স্পেসিফিক একটা সিচুয়েশন, এটা অ্যানালাইজ করে বলতে পারা যে এই স্ট্র্যাটেজি আপনার জন্য। আপনি ওষুধের নাম শিখেছেন, তারপর রোগের নামও জানেন, কিন্তু কোন রোগের কোন ওষুধ সেটা জানলেন না, তো আপনি কিন্তু প্রেসক্রাইব করতে পারবেন না। রোগী এসে আপনাকে বললো যে আমার তো মাথা ব্যথা করে, আমার তো সাথে পেট ব্যথাও আছে এবং সাথে খাওয়া দাওয়া অরুচি আছে। তখন আপনাকে এই প্রবলেমগুলো মিলিয়ে নিয়ে বলতে হবে যে এটার সাথে এটা তো আপনার মনে হয় এই সমস্যা, আপনি এক কাজ করেন, আপনি এই ওষুধটা খান, তাই তো? এখন আমরা জানলাম ওষুধের নাম, অর্থাৎ স্ট্র্যাটেজির নামগুলো জানি, কিন্তু এটা জানি না যে এই স্ট্র্যাটেজিটা কে নিবে, কখন নিতে হয়। তাহলে কিন্তু স্ট্র্যাটেজি শুধু নাম জানার দ্বারা এই আমাদের কাজে আসবে না। এই জন্য এখন এই চ্যাপ্টারের উদ্দেশ্য হলো যে আমরা কোন স্ট্র্যাটেজি কখন নিব এটা আইডেন্টিফাই করতে পারা, বুঝতে পারা। এই জন্য কয়েকটা ম্যাট্রিক্স আমাদেরকে করতে হবে। একটা হলো শর্ট ম্যাট্রিক্স, শর্ট অ্যানালাইসিস বলে অনেকে, খুবই পপুলার, অসম্ভব পপুলার একটা ম্যাট্রিক্স। এর বাইরে আমরা বিসিজি, যেটা বিসিজি ম্যাট্রিক্স, বস্টনের ম্যাট্রিক্স, দেখা যাক আমরা কতদূর পড়তে পারি, এবং গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স তো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তিনটা তো পড়বই, তিনটা পড়বার জন্য চেষ্টা করব। এর বাইরে সম্ভব হলে আমরা কিউএসপিএম একটু বড় হলেও ইনশাল্লাহ বুঝে নিতে পারলে ইনশাল্লাহ পেরে যাবেন। কিউএসপিএম ম্যাট্রিক্সটাও ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। চারটা ম্যাট্রিক্স আমরা পড়ার চেষ্টা করবো আজকে ক্লাসে। আরও 2টা ম্যাট্রিক্স এখানে আছে, এগুলো আমরা ওভারলোক করছি, ওটার গুরুত্ব কম বলে। আচ্ছা, নাম্বার 1, প্রথম হলো সর্ট। সর্টের নাম আগে শুনেছেন নিশ্চয়ই। সর্টের নাম? জি স্যার। জি স্যার। সর্ট মানে কি? সর্ট স্যার সর্ট স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। SWOT না? এস মানে স্ট্রেংথ, ডব্লিউ মানে উইকনেস, ও মানে অপরচুনিটি, টি মানে থ্রেট। আমরা এই শর্ট এই টাইপের কোনো বিষয় কি অপরচুনিটি, থ্রেট, তারপরে স্ট্রেংথ, উইকনেস এসব নিয়ে কাজ আগে করেছিলাম মনে হয় না এই ক্লাসেই? কোথায় বলেন তো? একেবারেই তো প্রথম কথা না স্ট্রেংথ শব্দটা বা উইকনেস। স্যার ইএফএ ম্যাট্রিক্স আইসি তে আমরা এগুলো ম্যাট্রিক্স করেছি, আমরা দিছি। জি স্যার। জি স্যার। রাইট। তাহলে আইএফই ম্যাট্রিক্স এর মধ্যে ইন্টারনাল এখানে ছিল এস আর ডাব্লিউ, তাই না? জি স্যার। ওই স্ট্রেংথ আর উইকনেস ওগুলো আপনি লিস্ট করেছিলেন যে এই কোম্পানির এইগুলো স্ট্রেংথ, এই হলো উইকনেস। আর ওই যে ইএফই ম্যাট্রিক্স এর মধ্যে করেছিলেন হলো অপরচুনিটি, থ্রেট। ওখানে আপনারা কি 10টা বা 15টা বা 20টা আপ টু 20টা পর্যন্ত আপনারা আইডেন্টিফাই করেছিলেন, তাই তো? তো এই 20টার মধ্যে স্ট্রেংথ হয়তো দিলেন 8টা, তো উইকনেস দিয়ে দিবেন তাহলে 7টা, এই 15টা হয়ে গেল। তো ঠিক আছে, এরকমই তো করেছেন না মনে যুদ্ধের পরে, তাই না? জি স্যার। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিলে ভালো হতো, অথবা আগের যেটা করেছেন স্ট্রেংথ, এই আইএফএ ম্যাট্রিক্স এর গুলো এবং আইএফএ ম্যাট্রিক্স একই কোম্পানির করে থাকলে ওটা নিয়ে করে ফেললেই হয়ে যেত। আসলে ইএফএ ম্যাট্রিক্স এবং আইএফএ ম্যাট্রিক্সের ওই যে লিস্ট অফ অপরচুনিটিস অ্যান্ড লিস্ট অফ থ্রেটস, এগুলো দিয়েই আসলে এখানকার কাজটা শুরু হয় শর্ট ম্যাট্রিক্স। এখানে যেটা করবো আমরা, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, সঠিক স্ট্র্যাটেজি চুজ করতে পারার জন্য আপনাকে ওই ম্যাট্রিক্সগুলো থেকে ডেটা নিয়ে নিতে হবে। কি নিতে হবে ওখান থেকে আমরা ওই যে রেটিং আর কি কি দিয়েছিলাম জানি, সো ওয়েট আর Weight, ওয়েট স্কোর, ওয়েটেড স্কোর বের করেছিলাম, তারপর সাম করেছিলাম, ওগুলো করা লাগবে না। ওখান থেকে নেওয়া লাগবে শুধু ওই যে অপরচুনিটিগুলো সাথে উইকনেস, ওই অপরচুনিটির সাথে কি থ্রেটগুলো, অপরচুনিটি, থ্রেট, স্ট্রেংথ এবং উইকনেস। ঠিক আছে? ওখানে যেভাবে আপনি স্ট্রেংথ উইকনেসগুলো লিস্ট করেছিলেন এখানেও ওই লিস্ট করতে হবে, তবে ওইভাবে না যেভাবে ওখানে নিচে নিচে করেছিলেন, পাশে বা বক্স আরও কয়েকটা ছক করেছিলেন, মানে কলাম করেছিলেন, ওগুলো করতে হবে না।
এখানে ভিন্নভাবে সাজাতে হবে এই জিনিসটা। কিভাবে সাজাতে হবে দেখেন, পেজ 177 177 পৃষ্ঠায় আছে। বই আছে তো না? জি স্যার। জি স্যার আছে। তাহলে একটু কষ্ট করলেও ফিগার 6.3 সর্ট ম্যাট্রিক্স ফর রিটেল কম্পিউটার স্টোর। একটা কম্পিউটার স্টোর মানে কম্পিউটারের বিক্রেতা, তো তিনি এই কাজটা করেছেন। তো বলতে পারেন যে উনি আইএফই ম্যাট্রিক্স থেকে স্ট্রেংথ এন্ড উইকনেস এবং ইএফই ম্যাট্রিক্স থেকে অপরচুনিটিস এবং থ্রেট নিয়েছেন। আচ্ছা, আপনি পাশাপাশি একটা খাতাও নেন। খাতার মধ্যে আপনি টোটাল 9টা ঘর করবেন, ঠিক আছে? একটা বক্সের মধ্যে 9টা মানে সাব বক্স হবে আর কি, ঠিক আছে? কিভাবে করবেন বুঝতে পেরেছেন কি? যে আমি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি মনে হয়? আচ্ছা, এরকম দেখতে পাচ্ছেন? জি স্যার। এই তো বক্সটা হলো না? এই বক্সের মধ্যে এইভাবে একটা ইয়ে দিয়ে দেন, এইভাবে একটা দিয়ে দেন। কটা হয়ে গেল? তিনটা। আবার এখানে ওই রকম দেন একটা, আবার এখানে দিয়ে দেন একটা। কটা হয়ে গেল না? পেয়েছেন নটাই? জি স্যার। জি স্যার। তো আপনারা এঁকেছেন, আপনারা সুন্দর করে করেন। আপনাদের কাগজ কলম স্কেল থাকবে আপনার হাতে। 9টার মধ্যে এই ঘরটা ফাঁকা থাকবে, ঠিক আছে? এখানে কিছু থাকবে না, এখানে একদম ফাঁকা, ঠিক আছে? এখানে লেখেন হলো এস, মানে এস মানে আপনি এইভাবে লিখে রাখেন এস, এখানে ডাব্লিউ, এখানে ও, আর এখানে হলো টি। তারপরে এখানে হবে ছোট করে লিখেন এস ও। আচ্ছা, এর এস ও টেসো লেখার আগে বলি, এই পর্যন্ত কি বুঝলেন দেখেন তো? আমরা শর্ট ম্যাট্রিক্স করতে যাচ্ছি। শর্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 9টার এরকম একটা ঘর করব। 9টা ঘর করার পরে প্রথম ঘরটা বাদ দিয়ে তারপরে ডানে আমরা স্ট্রেংথ গুলোর একটা লিস্ট করব। বইয়ের মধ্যে দেখেন 177 পৃষ্ঠায় আছে। ওরা কয়টা লিস্ট করেছে ওখানে স্ট্রেংথের? এই আপনারা কি আছেন? চলে গেলেন? স্যার আছি। হ্যাঁ, ওখানে স্ট্রেংথ কটা দিয়েছে ওরা সংখ্যা? বই আছে? 8টা। হ্যাঁ, ঠিক আছে কথাটা। 8টা স্ট্রেংথ লিস্ট করেছে ওরা। এটা কোন বক্সে লিখবো আমরা এই লিস্টগুলো? এই দ্বিতীয় বক্সে, প্রথমটার পরেরটা, তাই তো? জি হ্যাঁ, স্যার। ওখানে আমরা লিখবো। তো স্ট্রেংথ গুলো লিখবো এখানে, আর উইকনেস গুলো লিখবো কোথায়? এর পরেরটাতে। তার মানে প্রথম বক্সটা বাদ যাবে, পরের ডানেরটাতে স্ট্রেংথ, পরেরটাতে উইকনেস লিখবা। নিচের দিক থেকে প্রথমটা তো আগে বাদ দিছি, দ্বিতীয়টাতে নিচ থেকে মানে উপর থেকে নিচের দিকে অপরচুনিটি, পরেরটাতে থ্রেট। অপরচুনিটি এখানে কয়টা দিয়েছে? 8টা। হুম, থ্রেট, জি স্যার। হুম, 8টা। থ্রেট কয়টা দিয়েছে ওরা? স্যার থ্রেড 6টা। 6টা। এই কাজটুকু আপনাকে করতে হবে। এটা কিন্তু কোনো ওই যে শর্ট ম্যাট্রিক্সের কাজ মানে আগের কাজ, ওগুলো আপনারা আগেই পারেন, শুধু এখানে সাজিয়ে নিতে হবে আগে। এরপরে শুরু হলো আমাদের এখনকার আজকের চ্যাপ্টারের কাজ। এই বেসিকটা আগে, ফাউন্ডেশন ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে শেষ করতে হবে আপনাকে। এতটুকু পারবেন তো নাকি? তাহলে আমি ইনশাআল্লাহ সামনে যাই। জি স্যার পারবো। পারবেন না? জি স্যার। অন্যরা কি বলেন? জি আরিফ, স্যার পারবো স্যার। আরিফ কি বলে? আরিফুল, সনি, সনি কি দূরে আছেন? আচ্ছা, ধরে নিলাম উনি পারবেন। এখন কাজের কথা হলো এই পর্যন্ত যেটা হয়ে গেল, কামরুল মনে আসতে চাচ্ছি না? কামরুল চলে গেছিলেন নাকি? স্যার আসছে তো স্যার। আচ্ছা না, কামরুল কি চলে গেছিলেন?
স্যার আসলে আমি বাইরে আছি তো স্যার, এই জন্য স্যার ক্লাসটা ঠিকঠাক মতো করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে খেয়াল করেন, এখানে আপনি আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন কিছু নাকি না দেখতে পাচ্ছেন না? স্যার দেখতে পাচ্ছি স্যার। ওই বক্সটা আমরা একটা বই থেকে নিয়েছি, 100 পেজ 177, ঠিক আছে? জি স্যার। তো আমরা পেজ নম্বরটা লিখে রাখি 177। এখানে একটা ফিগার আছে আর কি, হ্যাঁ, ফিগার 6.3 তে আছে। 6.3 তে একটা আপনি পেয়ে যাবেন এটা খুঁজলে, ঠিক আছে? তো ওখানে জি আমরা স্যার। বলেছি যে একটা বক্স হবে এখানে এরকম, যে বক্সটাতে আমরা 9টা বক্স হবে সব মিলিয়ে। একটা কাগজের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে পরীক্ষার খাতায় করা কিন্তু কঠিন। তারপর আপনি যদি এই খাতাটাকে এইভাবে ল্যান্ডস্কেপ করে নেন তাহলে ইনশাল্লাহ পারবেন। ল্যান্ডস্কেপ বললেও আলটিমেটলি ল্যান্ডস্কেপে অনেকে হয় না, কারণ ওই যে লিস্ট করতে হয় বেশি, ওই অর্থাৎ এখানে স্ট্রেংথেই তো লিখতে হয় 8টা, তারপরে ধরেন 8টা 9টা, অপরচুনিটি 8টা 9টা হইলে তো আবার এইদিকে হইলে অনেক লম্বা হয়ে যায় না, উপর থেকে নিচে চিন্তা করলে। এই স্ট্রেংথের জায়গাতে উইকনেস হয়ে যায়, সমস্যা হয় না, এটাতে জায়গাতে বেশি লাগছে না। তো এই পাশে জায়গাটা বেশি লেগে যায়, তো অনেকে লম্বা করে করলেও ঠিক আছে। আপনি কম কম লিখবেন, পরীক্ষা আসলে ইনফ্যাক্ট এতগুলো লেখার দরকার পড়ে না, আপনি 5টা 4টা করে লিখবেন। হুম, আপনারও সময় বাঁচবে, আপনার খাতায়ও জায়গা সেভ হবে আর কি। তো এখন এই বক্সটার মধ্যে অর্থাৎ এই যে বক্সগুলো হলো, এই বক্সের মধ্যে স্ট্রেংথের পজিশনটা ঠিক রাখলে এবং অপরচুনিটির পজিশন ঠিক থাকলে আপনি বক্সের নামকরণটা স্ট্র্যাটেজির বক্স, আমরা এগুলোকে বলছি ফ্যাক্টরের বক্স এগুলো, ঠিক আছে? 4টা ফ্যাক্টর, আর এইগুলো হলো স্ট্র্যাটেজি, মাঝখানে 4টা হলো স্ট্র্যাটেজির বক্স, স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2, 3, 4। এই বক্সটার নাম কি বলেন তো দেখি? এই বক্সের নাম হলো এসও বক্স। এ হুম, টি স্যার। এসও স্ট্র্যাটেজিস দিয়ে দিলাম এটার নাম, ঠিক আছে? কেন দিয়ে দিলাম তো বুঝলেনই না? এসও স্ট্র্যাটেজিস, তাহলে এইটার নাম কি হবে, এই বক্সটার নাম বলেন তো দেখি, আমি এখন যেখানে আছি। স্যার WO স্ট্র্যাটেজি। ডব্লিউ স্ট্র্যাটেজি। ফাইন, তো বুঝেনি দেখলে, ডব্লিউ স্ট্র্যাটেজিস। এই বক্সটার নাম কি হবে বলেন তো দেখলে? ST স্ট্র্যাটেজি। এসটি এসটি, ফাইন, আচ্ছা সুন্দর। ডাব্লিউটি এটা ডাব্লিউটি স্যার। ডব্লিউটি। এখন ইস্যুটা হলো, বুঝলাম তো স্ট্র্যাটেজির নাম, কিন্তু এখানে কে মানে স্ট্র্যাটেজির মানে কি স্ট্র্যাটেজি তাকে বলবো করতে। আচ্ছা, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তো, এস ও মানে কি? আমার স্ট্রেংথ, আমি স্ট্রং আছি, আবার মার্কেটেও অপরচুনিটি আছে, ঠিক আছে? তখন কি ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত? একটু অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নেওয়া উচিত না? কি বলেন, আপনারা আমার সাথে একমত কিনা? স্ট্র্যাটেজি গুলো যাই, যে কোনো স্ট্র্যাটেজি নেন একটু অ্যাগ্রেসিভ হতে পারে কিনা, কারণ অপরচুনিটি আছে মার্কেটে আর আপনিও শক্তিশালী আছেন। জি স্যার, হতে পারে। কারণ আপনি তো শক্তিশালী, আপনার উচিত হবে আপনি শক্তিটা কাজে লাগিয়ে মার্কেটের সুবিধাগুলো নেন, অপরচুনিটিগুলো কাজে লাগান। মার্কেটের সুযোগ আছে, আপনি ইনভেস্ট করেন, দেখেন না কি হয়, একটু রিস্ক নেন, এগুলো আপনি করতে পারেন, তাই তো? জি স্যার। আর আপনিও উইক, ঠিক আছে? তো আর এদিকে মার্কেটও আছে থ্রেটে, মানে টি আর কি, ওই যে ডব্লিউটি স্ট্র্যাটেজি। ডব্লিউটি স্ট্র্যাটেজি গুলো কেমন, একটু ডিফেন্সিভ হবে না? জি স্যার। হবে কিনা Defensive। বলেন? একটু জি ডিফেন্সিভ স্যার। হওয়া উচিত কিনা, যে আপনিও উইক, মার্কেটও আছে থ্রেটের মধ্যে, তখন আপনাকে একটু উইক মানে ডিফেন্সিভ টাইপের স্ট্র্যাটেজি নিতে হবে। আর বাকি দুইটা স্ট্র্যাটেজি হলো ডব্লিউও আর ওই যে এসটি, এটা একটু মাঝামাঝি হবে, এটা আপনি মিলে নিতে পারেন। মাঝামাঝি হবে বলতে অর্থাৎ এটা উইকনেসটা দিয়ে আবার অপরচুনিটি কাজে লাগানো, ঠিক আছে? এটা আপনার উইকনেস, দুর্বলতা, ওদিকে আবার অপরচুনিটি আছে, কি করবেন? তো এটা একটা বুদ্ধি করে অপরচুনিটি কাজে লাগাইতে হবে। আবার মার্কেট আছে থ্রেটে, আপনি আছেন শক্তিতে, এখন আপনি কি করতে পারেন? আপনি শক্তি দিয়ে মার্কেট চাইলে থ্রেট দূর করার জন্য আপনি শক্তি প্রয়োগ করতে পারেন, মার্কেটের থ্রেটের মধ্যে আপনি জমতে পারেন। অথবা আপনি চিন্তা করতে পারেন যে যেভাবেই আছে চলুক না, অর্থাৎ আমি এটাকে ইয়ে করে যাই।
ঠিক আছে, তাহলে আমরা এই স্ট্র্যাটেজিগুলো, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, আপনি আইডেন্টিফাই করা বলতে পারা। তবে আমি নোশনটা বললাম, অর্থাৎ কেমন হওয়া উচিত সেটা বললাম, যে এসও স্ট্র্যাটেজি একটু অ্যাগ্রেসিভ হয়, ডাব্লিউটি স্ট্র্যাটেজি একটু ডিফেন্সিভ হয়। কিন্তু আপনি বইয়ের মধ্যে দেখেন এখানে লেখা আছে এসও স্ট্র্যাটেজিগুলো কি দেওয়া আছে, অ্যাড ফর নিউ স্টোর প্রমোশন মান্থলি, ব্র্যাকেটে লেখা আছে S4O3। এটা কি আপনি বুঝিয়ে বলতে পারবেন কি কি লেখার অর্থটা কি? একটু গভীরভাবে খেয়াল করেন। এসও স্ট্র্যাটেজি নাম্বার 1 কি দেওয়া আছে বইয়ে? অ্যাড ফর নিউ ইন স্টোর প্রমোশনস মান্থলি, ঠিক আছে। S4O3, S4 কি আছে? S নাম্বার 4 মানে স্ট্রেংথ নাম্বার 4 কি আছে? ইন স্টোর প্রমোশন প্লাস 20% ইনক্রিজ ইন সেল, ঠিক আছে। আপনারা জি কি স্যার। আমার সাথে আছেন তো না? জি জি স্যার। স্যার। মানে ওরা বললো যে আমাদের একটা স্ট্রেংথ হলো ইন স্টোর প্রমোশনের মাধ্যমে 20% সেল বাড়ছে ইন স্টোর প্রমোশনের কারণে। ইন স্টোর প্রমোশন তো বোঝেন যে স্টোরে নিজেদের, এখানে কোনো বাইরে কোনো বিজ্ঞাপন, বিলবোর্ড, টিভি বিজ্ঞাপন না, যারা আসছে আমাদের এখানে, আমাদের স্টোরে আসে, আমাদের দোকানে আসে, তাদেরকে আমরা ব্যবহার করছি ভালো, বা প্রমোশনের জন্য একটা কার্ড দিয়েছি, বিল দিয়ে দিচ্ছি, মানে একটা প্রমোশনে আরো ডিসকাউন্ট ব্যবস্থা থাকে না, ডিসকাউন্ট দিয়ে এইভাবে প্রমোশন করছি নিজেদের যারা আসতেছে তাদেরকে। তো এর মাধ্যমেই আমাদের সেল বেড়ে যাচ্ছে 20%, মানে এটা কাজ করছে এরকম। এটা হলো S4। আর O3 কোনটা? অপরচুনিটি নাম্বার 3, ভেহিকেল ট্রাফিক পাসিং স্টোর আপ, পাসিং স্টোর, ভেহিকেল পাসিং স্টোর আপ 12%। আচ্ছা, এই এটা 12% বেড়ে গেছে ভেহিকেল পাসিং স্টোর, ভেহিকেল ট্রাফিক পাসিং স্টোর 20%, অর্থাৎ ট্রাফিক পাস, এটা এটা 12% বেড়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আমার দুইটা জিনিসকে মাথায় নিয়ে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিতে পারি। এখন একটা আমাদের নতুন স্ট্র্যাটেজি হলো, আমরা নতুন 4 ইন স্টোর প্রমোশন মান্থলি, মাসের 4টা ইন স্টোর প্রমোশনের ব্যবস্থা করতে পারি, কারণ যেহেতু এটা সুযোগ বেড়েছে। একইভাবে S6O5 দেখেন, S6 হলো রেভিনিউ ফ্রম রিপেয়ার অ্যান্ড সার্ভিস ইন স্টোর আপ 16%, 16% বেড়ে গেছে রিপেয়ার এবং সার্ভিস বাবদ রেভিনিউ, যেটা রিপেয়ারিং করতে গিয়ে এবং সার্ভিস করতে গিয়ে, রিপেয়ারিং এর সার্ভিস যে চার্জটা আমরা দিয়ে থাকি তাতে বেড়ে গেছে 16%। O5 কি আছে? সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেন ইউজ দ্য কম্পিউটার্স আপ 8%। ও বাহ, সিনিয়র সিটিজেন কম্পিউটার ইউজ করা শুরু করেছে, মানে বুড়া লোকগুলো এখন কম্পিউটার ইউজ করতে চাচ্ছে, তারা 8% বাড়ছে। তো একদিকে হলো পুরাতন ল্যাপটপ, এইগুলো কম্পিউটার রিপেয়ার করে আপনি অনেক আয় করতে পারছেন এখন, পাশাপাশি সিনিয়র লোকগুলো ইয়ে করেছে, মানে ইউজ করা বাড়িয়ে দিয়েছে। তো আপনি অনেক সিদ্ধান্ত নিতে পারেন, যেমন একটা বললো অ্যাড টু নিউ রিপেয়ার অ্যান্ড সার্ভিস পারসন, দুইজন নতুন রিপেয়ার অ্যান্ড সার্ভিস পারসনকে আমি নিয়োগ দিতে পারি, বুঝতে পারছেন? রিপেয়ার সার্ভিসের বাবদ দুইজন লোক রাখতে পারি নতুন করে, এটা তার স্ট্র্যাটেজি। এখন কথা হলো এই স্ট্র্যাটেজিগুলোর নাম কি? আমরা এতদিন যে স্ট্র্যাটেজিগুলো পড়লাম, এটা কোন স্ট্র্যাটেজির মধ্যে আসে, এই কথাটা পরে আসবে, হ্যাঁ। কিন্তু আপাতত আপনার এই দুইটা মিলে একটা সিদ্ধান্ত, প্রপারলি একটা সিদ্ধান্ত নিতে পারা। তবে দেখেন সবগুলো স্ট্র্যাটেজি মোটামুটি অ্যাগ্রেসিভ, নতুন কিছু করা, নতুন কিছু যোগ করা, ঠিক আছে। আবার এই যে S5 কে কাজে লাগে, O5, S5 কোনটা? নিউজ পেপার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ডাউন 10%, নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টের যে খরচ এটা 10% কমে গেছে। আচ্ছা, ওই দিকটা আবার সিনিয়র সিটিজেন যে বেড়ে গেছে কম্পিউটার, এটার সাথে এটা মিলিয়ে নিয়ে সেন্ড ফ্লায়ার টু অল সিনিয়র্স ওভার এজ 55, 55 উপরে সবাইকে পত্রিকা যে বাসায় দিয়ে আসে, পত্রিকার ভিতরে কাগজ দেয় না, এটাকে ফ্লায়ার বলে। পত্রিকার ভিতরে যদি আপনি একটা বিজ্ঞাপনের লিফলেট দিয়ে দিতে পারেন আপনার, ঠিক আছে, বুঝছেন তো নাকি? আপনার পেয়েছেন কখনো এরকম পত্রিকা রাখছেন দরকার, পত্রিকার ভিতরে একটা ফ্লায়ার দিয়েছে, তো এরকম ফ্লায়ার দিতে পারি, একটা সিদ্ধান্ত।
কারণ যেহেতু খরচ অ্যাডভার্টাইজিং এর খরচ কমে গেছে, ঠিক আছে, সুতরাং আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। আবার সিনিয়ররা ইউজ করা বেড়ে দিয়েছে কম্পিউটার, যে আমরা কম্পিউটার রিপেয়ার করি, আমরা কম্পিউটার স্টোর, কম্পিউটার আমাদের নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায় এবং আমরা সার্ভিস দিয়ে থাকি। তো এই বিজ্ঞাপনটা আপনি আমাদের মাধ্যমে পৌঁছাতে পারেন। আপনাকে একটু ক্রিয়েটিভ হইতে হয় আসলে, হ্যাঁ, একটু ক্রিয়েটিভ ওয়েতে আপনি এই স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটগুলোকে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। আপাতত সহজ পদ্ধতি হলো এইখানে যে স্ট্র্যাটেজিগুলো আছে এইটাকে আপনি এই বুদ্ধিটা কাজে লাগে সিমিলার একই টাইপের একটু এদিক সেদিক 19-20 করে আপনার মতো স্ট্র্যাটেজি আপনি বানিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন কি শর্ট ম্যাট্রিক্সটা কিভাবে করে? জি স্যার। জি স্যার। উদাহরণ হিসেবে আমরা এসও বললাম, ডাব্লিউ একই রকম। ডাব্লিউ স্ট্র্যাটেজিগুলো কি কি আছে? পারচেজ ল্যান্ড টু বিল্ড নিউ স্টোর। আপনি আপনার উইকনেস নাম্বার 2 সেটা হলো লোকেশন অফ স্টোর হার্ট বাই নিউ হাইওয়ে। নিউ হাইওয়ে 34 এর কারণে লোকেশনটা মাইর খাইছে, অর্থাৎ হাইওয়ে করার জন্য জায়গা ছেড়ে দিতে হয় না, তো জায়গা ছেড়ে দিয়ে আপনার স্টোরের জায়গা কমে গেছে, এখন হাইওয়ে করতেছে এই জন্য। এটা তো একটা উইকনেস, সমস্যার কথা, তাই না? এটার সাথে O2 অপরচুনিটি 2 ছিল রাইভাল কোম্পানি স্টোর ওপেনিং 1 মাইল অ্যাওয়ে। আচ্ছা, রাইভাল কোম্পানি আবার 1 মাইল দূরে চলে যাচ্ছে এখান থেকে, ওই যে স্টোরের হাইওয়ের কারণে হোক যেভাবে হোক এরা 1 মাইল দূরে চলে যাচ্ছে। এই দুইটা সুযোগ কাজে লাগে আপনি কি করতে পারি? পারচেজ ল্যান্ড টু বিল্ড নিউ স্টোর। আমরা একটা ল্যান্ড কেনার সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে? আমাদের এই সমস্যা, আমাদের সমস্যা মানে আমাদের সব তো সমস্যা নাই, আমাদের কি ক্যাশ টাকা কম আছে কথা বলা আছে কোথাও? আমরা সমস্যা লিস্ট করেছি কি লোকেশনের হাইওয়ের কারণে আমাদের ইয়ে করছে, মানে আমাদের জায়গা কমে গেছে, হাইওয়ে তৈরি করতেছে নতুন, এটার জন্য জায়গা কমে গেছে। তো আমরা এই সমস্যাটা কাটায় উঠতে পারি, পাশাপাশি হাইওয়ে মানে জায়গা কমে আবার ওইদিকে নিউ অপরচুনিটি হলো যে রাইভাল কোম্পানি, প্রতিযোগী কোম্পানি দূরে চলে গেছে, সুতরাং আমরা এখানেই একটা জায়গা কিনতে পারি, তাই তো? জায়গা কিনে আমরা এখানেই, মানে আমাদের এই জায়গার মধ্যেই আমরা এই সুযোগ কাজে লাগিয়ে এখানে আমরা নতুন ল্যান্ড কেনার সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে? উইকনেস এর সাথে মিলিয়ে যে স্ট্র্যাটেজিগুলো হয়, সবসময় আপনি এটা মনে করবেন না যে উইক মানে দুর্বল, আমি কিছু আমি বেঁচে দিই, ডিফেন্সিভ মানে আমি সব কিছু ছেড়ে দিই, ব্যাপারটা এরকম না। আপনি এখানে দেখেন, দেখে বুঝতেও পারবেন যে কীভাবে স্ট্র্যাটেজিগুলো নেয়। ওভারঅল স্ট্র্যাটেজির জন্য স্ট্রেংথের সংখ্যা 8টা, কিন্তু 8টা স্ট্রেংথে কিন্তু কাজে লাগায় নেই, লাগিয়েছে কি দেখেন তো? না, এসও স্ট্র্যাটেজির মধ্যে মাত্র S4 ইউজ করেছে, S6 ইউজ করেছে, S5 ইউজ করছে, 3টা করছে। আর এসটি স্ট্র্যাটেজির মধ্যে S6-7 ইউজ করছে, S8 ইউজ করছে, S6 ইউজ করছে, S6 দুইবার ইউজ করছে। আবার এই যে এসও স্ট্র্যাটেজির মধ্যে S6 ইউজ করছে একবার, সব মিলিয়ে S6 3বার ইউজ হয়েছে, 3বার S6 এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে S6 কে বিবেচনায় নিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন S1, তারপরে S2, S3 এগুলোর কোনো বালাই নেই, আছে? হ্যাঁ, এগুলোর কোনো বালাই নেই, এগুলোর কোনো ব্যবহারও নেই। তো কিন্তু তাতে কোনো আসা যায় না, আপনি লিস্ট করছেন সবই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এটাকে কাজে লাগালেন না, মানে অর্থাৎ এটা বিবেচনা নেওয়ার মতো কিছু দেখলেন না, মেলানো যায় না আর কি, এটার সাথে ওইটা নিয়ে কিছু করা যায় না। আপনি একটা টার্গেট করতে হয়, যে কোনো একটা স্ট্রেংথকে টার্গেট করতে হবে, বা যে কোনো একটা অপরচুনিটিকে টার্গেট করে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, বা যে কোনো একটা থ্রেটকে টার্গেট করে তখন স্ট্র্যাটেজি সেট করতে হয়। খেয়াল করছেন কিনা দেখেন, সিনিয়র সিটিজেন নিয়ে ওই যে একটা টার্গেট করছে, তো সিনিয়র সিটিজেনকে নিয়ে যত ব্যস্ত, অন্যান্য যে বিষয়গুলো এগুলো কিন্তু আসে নাই, কম আসছে। তো তার মানে কয়েকটা কথা শিখলাম আমরা এখানে। একটা হলো স্ট্রেংথের সবগুলোই বা অপরচুনিটির বা উইকনেস বা থ্রেটের সবগুলোই ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আবার একটা চাইলে একাধিকবারও ইউজ করা যায়। ইউজ করা বলতে এটার সাথে আরেকটাকে মিলিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করা যেতে পারে। একাধিক স্ট্র্যাটেজি বা একাধিক স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে একই অপরচুনিটি বা একই থ্রেট বা একই উইকনেস বা ইউজ করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। তো আপনি পরীক্ষার জন্য আমি সাজেস্ট করবো যে এখানে 8টা দিয়েছে, আপনি 4টা দেন, উইকনেস 9টা দিয়েছে, আপনি 5টা দেন, অপরচুনিটি অর্ধেক করে ফেলেন, ঠিক আছে? এভাবে অ্যাসো স্ট্র্যাটেজিও 3টা দিছে, আপনি 1টা দেন, উইকনেস 4টা দিছে, আপনি 2টা দেন, স্ট্র্যাটেজি এসটি স্ট্র্যাটেজি 3টা দিছে, 2টা দেন, আপনি এসটি ডব্লিউটি স্ট্র্যাটেজি এখানে 2টা আছে, আপনি 1টা দেন। পরীক্ষা আপনি এইভাবে কমিয়ে নিলে ইনশাল্লাহ আপনার ইয়ে করতে সুবিধা হবে, মানে ম্যাট্রিক্সটা তৈরি করা
আপনি যদি বলেন যে কাল্পনিকভাবে আপনি আপনার কম্পিউটার স্টোর একটা দোকানের জন্য আপনি একটা শর্ট ম্যাট্রিক্স তৈরি করেন, কম্পিউটার বললে তো আপনি এটাই দিয়ে দিতে পারেন, এখান থেকে কপি করে দিতে পারেন, কিন্তু কম্পিউটার না বলে অন্য কিছুর দোকান আপনাকে অন্য কিছুর ব্যবসা করেন, এটা বললে যদি বলা হয় তাহলে আপনি অন্য কিছু বিবেচনায় নিয়ে মোটামুটি সিমিলার জিনিস আপনি খেয়াল করে দেখেন যে স্ট্র্যাটেজিগুলো তৈরি করছে এটা কিন্তু অলমোস্ট যে কারোর জন্য কম্পিউটার না হয়ে জুতার ব্যবসার জন্য কি অন্য এরকম হইতে পারে না, একই রকম জিনিস হতে পারে না নাকি? হ্যালো, জি স্যার, হইতে পারে স্যার। যেমন একটা WT স্ট্র্যাটেজি নাম্বার 1 কি দিয়েছে দেখেন তো, হায়ার টু নিউ ক্যাশিয়ার, ক্যাশিয়ার। নতুন দুজন ক্যাশিয়ার, এটা কি জুতার ব্যবসা হইতে পারে না? জি স্যার। হতে পারে। এটা ডাজন্ট ম্যাটার, আপনি এখানে এখানে আছে কম্পিউটার, আপনি আপনার দোকানের জন্য আপনার প্রতিষ্ঠান বিবেচনায় নিয়ে স্ট্রেংথ উইকনেস, তবে একটু স্ট্রেংথ উইকনেস লেখার সময় একটু সাজিয়ে লিখতে হয়, যখন জুতার কথাটা উল্লেখ করতে হয় বা এই করতে হয়, এইভাবেই নিজের মতো হয়ে যায় তখন। তো আমার মনে হয় যে আপনারা যদি এইটাকে বেস রাখেন, এই বইয়ের মধ্যে যে উদাহরণটা দেওয়া আছে ফিগারটা, আপনি আশা করছি পেরে যাবেন। কি বলেন? জি স্যার, পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বাকিরা কি ইনশাআল্লাহ নাকি না পারবে না? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। স্যার পারবে। আর সোহাগ? সোহাগ জি কি স্যার, পারবো স্যার। পারবেন? আচ্ছা, তাহলে তো আমি একটু আশাবাদী হতে পারি, কারণ আমাকে পারতেও হবে। এটা পরীক্ষায় শর্ট ম্যাট্রিক্স আসেই, কারণ এই চ্যাপ্টার থেকে মানে 2টা কোশ্চেন 3টা কোশ্চেন আসে ফাইনাল পরীক্ষায়, মানে একটা কোশ্চেন তো একটা সেট ABCD আসে না, এর মধ্যে এ তে দেখ, বি তে দেখ, সি তে দেখ, কোথাও না কোথাও দেখ এটা শর্ট একটা থাকি, শর্টের একটা কোশ্চেন। সুতরাং আপনি একটা ওই যে 9টা ঘর করে এইভাবে স্ট্রেংথ উইকনেস সাজিয়ে তারপরে এসও স্ট্র্যাটেজিস, মানে একটা ছকটা যদি ঠিক থাকে না মোটামুটি, মানে একটা বেসিক যে এইগুলো আছে, এরপর একটু লেখার মধ্যে একটু কম বেশি যাই হয়, তখন আপনি ইনশাল্লাহ সমস্যা নেই ওটা ওই অর্থে। হুম, কিন্তু ছকই যদি ঠিক না থাকে, আপনি 1 নম্বর ছক যেটা ফাঁকা রাখার কথা, ওখানে আপনি কিছু লেখা শুরু করছেন, তখন আপনি কোনো নম্বর পাবেন না, এখানে 0 একেবারে। কারণ ছক থাকলে আপনি 50% মার্কস পেয়ে যাবেন। এরপর আপনি ওই যে যদি একটা স্ট্র্যাটেজি দিতে পারেন যেটা দুটোর সাথে মিলানো হয়, ব্র্যাকেটে এস ও এইভাবে ব্র্যাকেটও লিখে ফেলেন, আমার মনে হয় যে স্ট্র্যাটেজি কি, আপনি ওষুধ দিয়েছেন রোগী মরে গেছে, তো হইতে পারে না রোগী মরে গেছে, রোগী ভালো হয়নি, এরকম হইতে পারে, আপনি খারাপ ডাক্তার, ডাক্তার তো নাকি, তো ডাক্তার যেহেতু আপনি ভিজিট পাবেন, হ্যাঁ, সুতরাং ডাক্তার হিসেবে আপনার ডাক্তারি শুরু হয়ে গেল। ঠিক আছে, দেখ কি বলেন, শর্ট ম্যাট্রিক্স থেকে আমরা একটু এগিয়ে যাই, আমরা দেখি স্পেস ম্যাট্রিক্সটা। স্পেস ম্যাট্রিক্স সহ এরপরে যে ম্যাট্রিক্স গুলো বুঝতে গেলে আহ, আপনাকে যেটা করতে হবে, প্রবলেম হলো না, থাকতে স্পেস বাদ দিয়ে দিলাম, কিন্তু তারপরেও স্পেস বাদ দিলেও আপনাকে ওই যে বিসিজি ম্যাট্রিক্স বলেন, আর আমরা যে আমরা স্পেস তো বলি নাই পড়বো, কিন্তু বিসিজি পড়বো বলছিলাম, গ্র্যান্ড স্ট্র্যাটেজি পড়বো বলছিলাম, তো গ্র্যান্ড স্ট্র্যাটেজি বুঝতে গেলে, বিসিজি বুঝতে গেলে আপনাকে কোয়াড্রেন্ট বুঝতে হবে। কোয়াড্রেন্ট শব্দটা কি পরিচিত আপনাদের সাথে? কোয়াড্রেন্ট কাকে বলে, কে বলতে পারবেন? কোয়াড্রেন্ট, হুম, কেউ পারবে না? হুম, বলেন না, আপনার কি ধারণা, কি ধারণা হিসেবে বলেন। হুম, স্যার ধারণা নাই স্যার। আচ্ছা, এটা এটা কি, এটাকে একটা চারকোনা একটা বক্স বললাম ধরেন, তাই তো? তো এটা তো একটা বক্স হলো, কিন্তু যদি আমি এরকম একটা রেখা আঁকি, তাহলে এটাকে কোয়াড্রেন্ট বলবেন, কারণ এইটা একটা কিউ, এটা কোয়াড্রেন্ট, সরি কিউ শুরু হয় এখান থেকে ওই যে এন্টি ক্লকওয়াইজ, তার মানে কিউ এটা 1, এটা কিউ 2, এটা হলো কিউ 3, আর হলো কিউ 4, প্রমাণ করে লিখলাম 1 2 3 4 ভাবে লেখা যায় যেভাবে হোক। এই যে একটা প্লাস চিহ্নের মতো,
চিহ্ন দিলে কি হয়, চারটা ভাগ হয়ে যায়। আপনি খেয়াল করছেন? কোয়াড্রেন্ট মানে হলো চতুর্থাংশ, মানে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, কোয়াড্রেন্ট 4 ভাগের একটা ভাগ। Q1 Q2 কোয়াড্রেন্ট 1 কোয়াড্রেন্ট 2 কোয়াড্রেন্ট 3 কোয়াড্রেন্ট 4। এবার কি ধরতে পেরেছেন? জি স্যার। তার মানে কোয়াড্রেন্ট জিনিসটা হলো যে আপনি একটা কোনো জিনিসের মধ্যে 4টা ভাগ করে ফেলবেন। আমরা তো 2টা ভাগ করি সব সময়। একটা ভাগ হলো ভালো মন্দ, করি কিনা? জি স্যার। তো ওই ভালো মন্দ এটার মধ্যে যদি একাধিক জিনিসের ভালো মন্দ যোগ করা হয়, যেমন আমরা বললাম যে মার্কেট গ্রোথ, ঠিক আছে, আর হলো মার্কেট পজিশন, 2টা কথা। তো তো মার্কেট গ্রোথকে আমরা বললাম 2 রকম, ভালো মন্দ। তারপরে মার্কেট পজিশন, এটার মধ্যে ভালো মন্দ। এখন কিন্তু কোয়াড্রেন্ট হয়ে গেল। কেন কোয়াড্রেন্ট হয়ে গেল? মার্কেট ভালো, আমিও ভালো, তাহলে এটা হবে। ফর এক্সাম্পল, উদাহরণটা বাদ দিই, আরেকটা নতুন উদাহরণ নিই। ওই যে এসও স্ট্র্যাটেজি দেখছেন, খেয়াল করছেন? এসটি স্ট্র্যাটেজি, এখানে কি ছিল বলেন? কোয়াড্রেন্ট ছিল কিনা? এখানে 4টা ভাগ ছিল না? কারণ আপনি আপনার ইন্টারনাল স্ট্রেংথ আর ইন্টারনাল উইকনেস, এক্সটার্নাল অপরচুনিটি, এক্সটার্নাল হিসেবে ভালো অপরচুনিটি, এক্সটার্নাল হিসেবে মন্দ, তাহলে এক্সটার্নাল হয়ে গেল থ্রেট। তো আপনি আপনি ভালো, মানে ইন্টারনাল ভালো, আবার এক্সটার্নালও ভালো, ভালো ভালো মিলে একটা, এই স্ট্র্যাটেজির নাম হলো এসও স্ট্র্যাটেজি। দুটাই ভালো, তাহলে একটা কোয়াড্রেন্ট হলো। এরকম আরো কোয়াড্রেন্ট হতে পারে যে ইন্টারনাল ভালো এস, তারপরে এক্সটার্নাল মন্দ থ্রেট, তাহলে এসটি স্ট্র্যাটেজি, তাহলে একটা কোয়াড্রেন্ট হয়ে গেল। খেয়াল করছেন? তো যখন একটা বিষয় নিয়ে বিবেচনা করা হয় তাহলে এটা কোয়াড্রেন্ট হয় না, যখন 2টা বিষয় বিবেচনায় আনা হয় তখন এটাকে কোয়াড্রেন্টের মধ্যে ফেলে দেওয়া যায়। আপনি পেজ 190 তে চলে যান, দেখেন গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স। একটু বোঝার চেষ্টা করুন এখানে কি আছে, আমি আসছি। হ্যাঁ, বই আছে আপনাদের সাথে? জি স্যার। একটু বেশি, এটা 190, পেজ 190, কি দেওয়া আছে দেখেন, গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের নেক্সট শর্ট ম্যাট্রিক্সের পরে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আলোচনা করছি সেটা হলো গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স। এটা ইজি, আপনাকে কোয়াড্রেন্ট বুঝতে হবে। শুধু কোয়াড্রেন্টটা বুঝতে হবে, এটা যে 4টা ভাগ কিসের হিসেবে। কোয়াড্রেন্ট 1 2 3 4, 4টা কোয়াড্রেন্ট হবে। আপনার কাজ হলো একটা প্লাস চিহ্ন এঁকে দেওয়া। প্লাস চিহ্ন এঁকে দিয়ে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ওই যে উপর থেকে ডান পাশে যেটা, এটাকে 1 দিবেন। উপর থেকে বাম পাশে যেটা, এটা 2। ঠিক নিচে ঘড়ির কাঁটা উল্টা দিকে আসলে 3, এরপরে 4। এই 4টা কোয়াড্রেন্টের নাম দিয়ে দেন, Q1 Q2 Q3 Q4। এখন কোয়াড্রেন্ট ভাগ করবেন কিভাবে, কাকে কোন জায়গাটায় দিবেন? তো কোয়াড্রেন্ট 1 এবং 2 এটা নির্ধারিত হবে 2টা বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা যেমন এই যে উপর থেকে নিচে আসছে যেটা লম্বাকৃতির যেটা, ঠিক আছে, আমরাকে এক্স, এটাকে এক্স, সরি ওয়াই অ্যাক্সিস বলি এটাকে। মানে যদি কোয়াড্রেন্ট বিবেচনা করা হয় তাহলে এক্স আর ওয়াই থাকে, 2টা বিষয় থাকে, তো এটা ওয়াই অ্যাক্সিস বলি আমরা। আর বাম থেকে ডানে যেটা গেছে, অর্থাৎ এটা হরাইজন্টাল যেটা গেছে, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলছি। তো এক্স অ্যাক্সিসের বিষয় হলো মার্কেট কম্পিটিটিভ পজিশন, আর ওয়াই অ্যাক্সিসের বিষয় হলো মার্কেট গ্রোথ। ঠিক আছে, মার্কেট গ্রোথ। তো মার্কেট গ্রোথটা হলো আপনার এক্সটার্নাল বিষয়, মার্কেট কেমন বাড়ছে, সব কথাকে এক কথা সামারি নিয়ে আসলে অপরচুনিটি, থ্রেট, এগুলো বাইরের বিষয়। অপরচুনিটি এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, উইকনেস এই, থ্রেট এই আছে, এই আছে, সবগুলো মিলে এক কথা বলেন না, মার্কেটটা কি ভালো না মন্দ, তাই না? আমরা যারা বাইরের লোক, আমরা কি জিজ্ঞেস করি, ভাই আপনি তো কাগজের ব্যবসা করেন, ভাই মার্কেটটা কি ভালো না মন্দ, বলি কিনা? জি বুঝতে স্যার। পারছেন? তো এই কথা একটাই নিয়ে আসেন না, আপনার কি কি অপরচুনিটি আছে, আপনার কি কি থ্রেট আছে, এক্সটার্নাল যেহেতু, সুতরাং আপনার এক্সটার্নাল বিষয়গুলো কেমন হবে, এগুলো কি জিজ্ঞেস করি? শর্টে যেরকম এত কথা তো জিজ্ঞেস করি না। তো আমরা একটা এক্সিস টেনে দিলাম, সেটা কি বললাম যে মার্কেট গ্রোথ, মার্কেটটা কি বাড়তেছে, গ্রো হচ্ছে, নাকি নিচের দিকে যাচ্ছে, মার্কেট কি বাড়তেছে, এক্সপান্ড করতেছে। আরেকটা হলো কম্পিটিটিভ পজিশন, আপনার কম্পিটিটরদের তুলনায় আপনার অবস্থানটা কেমন মার্কেটে, এটা কি স্ট্রং নাকি উইক। আপনার মার্কেট গ্রো করতেছে কিন্তু আপনি তো গ্রো করতেছেন না, সুতরাং আপনার অবস্থাটা কি, মানে আপনি কি ভালো আছেন না মন্দ আছেন। তারপর জিজ্ঞেস করুন মার্কেটটা ভালো আছে, ও ভালো, মাশাআল্লাহ, তাহলে খুব ভালো। কিন্তু বলছে না ভাই, মার্কেট তো গ্রো করতেছে, ভালো মার্কেট, কিন্তু আমার অবস্থা ভাই ভালো না, আমার এই কর্মচারী চলে গেছে, আমার এই সমস্যা, এই সমস্যা, আসলে আমি খারাপ আছি। তো কম্পিটিটিভ পজিশনটা ওনার খারাপ। তো এইটা হিসাব করে একটা স্ট্র্যাটেজি হবে। ঠিক আছে,
তার মানে আমরা দুইটা বিবেচনায় নিব বিষয়। একটা বিবেচনা হলো মার্কেট গ্রোথ, এক্সটার্নাল বিষয়, আর একটা হলো ইন্টারনাল বিষয়, সেটা হলো কম্পিটিটিভ পজিশন। কম্পিটিটিভ পজিশন মানে অন্য কম্পিটিটরের সাথে তুলনা করে আমার অবস্থান। ঠিক আছে, এই হলো দুইটা বিষয়। আচ্ছা বলেন তো, পরীক্ষায় ফার্স্ট হইতে হলে কি লাগে? পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য, পরীক্ষায় ফার্স্ট হইতে গেলে আমার লাগে হলো পরীক্ষার প্রশ্ন সহজ হওয়া লাগে। আরেকটা জিনিসও লাগে, সেটা হলো অন্যদের চেয়ে ভালো পারা লাগে। প্রশ্ন সহজ হলো, আপনি আবার তাদের সাথে পেরে উঠলেন না, তাহলে তো আপনার সহজ পরীক্ষা দেখে ফার্স্ট হওয়া যায়। পরীক্ষা কঠিন হইলেও ফার্স্ট হওয়া যায় যদি অন্যদের চেয়ে আপনি ভালো থাকেন, তাই না? সুতরাং পরীক্ষা সহজ না কঠিন এটা একটা বিষয় প্রশ্ন, আর একটা বিষয় অন্যদের সাথে তুলনা আপনার প্রিপারেশনটা ভালো না মন্দ, এটাও বিবেচনার বিষয়। এখানে আমরা এই দুইটা বিষয় নিয়ে আমরা ওই যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স তৈরি করতে পারি সহজে। সেটা হলো এক্স এক্সিসে, অর্থাৎ বাম থেকে ডানে যেটা, এটা থাকলে হলো মার্কেট পজিশন, এটা আপনি বাম পাশে দেখেন উইক, আর ডান পাশে হলো স্ট্রং। তার মানে উইক কম্পিটিটিভ পজিশন একটা, আর স্ট্রং কম্পিটিটিভ পজিশন ডান পাশে। মানে ডান পাশের মাথা এটা দিয়ে দেন, তার মানে এদিকে যত যাবে তত স্ট্রং হবে, এদিকে বামে যত আসবে তত উইক হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আপনি মাঝখানের পয়েন্টে যেখানে ক্রস করছে এই জায়গায় যদি আপনি থেকে যান, ঠিক আছে, এখান থেকে গেলে আপনি স্ক্রিনশট আমি দেই, আমি এটাকে কোয়াড্রেন্টে এঁকে দেই হোয়াইট বোর্ডে। এই যে একটা কোয়াড্রেন্ট আঁকলেন, আপনি এই পজিশন থেকে ধরেন আপনি নিজেকে চিন্তা করেন, এখান থেকে যত ডানে যাবেন তত কি আমরা বলছি স্ট্রং কম্পিটিটিভ পজিশন, এসসিপি। টেক্সট দিলে হয় ভালো, সেটা এসটিপি। আর এখানে যদি আসেন তাহলে কি হবে? এখানে হবে উইক কম্পিটিটিভ পজিশন, উইক কম্পিটিটিভ পজিশন। তার মানে এই পাশে হলো উইক কম্পিটিটিভ পজিশন, আর এই পাশে হলো স্ট্রং কম্পিটিটিভ পজিশন। আর উপরের হিসেবে কি হলো? উপরেটা বলছি মার্কেট গ্রোথ, এটা হলো র্যাপিড মার্কেট গ্রোথ আরএমজি, আর নিচেরটা হবে হলো স্লো, হ্যাঁ স্লো মার্কেট গ্রোথ, স্লো মার্কেট গ্রোথ এসএনজি। এই পর্যন্ত আপনি যদি ঠিক করে ফেলতে পারেন তাহলে আপনার কাজটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন জায়গায় আপনি থাকবেন। তো মজার ব্যাপার হলো, মানে সহজ বিষয়টা যেটা ভালো বিষয়, সেটা হলো আপনি যে এতদিন যে পড়ছিলেন, যে 11টা স্ট্র্যাটেজি পড়ছিলেন, মনে আছে? হ্যাঁ, 11টা স্ট্র্যাটেজির কথা, ওই যে আগের, জি স্যার মনে আছে। ওই স্ট্র্যাটেজিগুলো এখন সবগুলোই কাজে লাগবে এখানে। কারণ এখানে ওই কিছু বলতে হয় না, মানে এই যে শর্ট ম্যাট্রিক্সের মধ্যে যেরকম আপনাকে বলতে হয় যে অ্যাড টু নিউ, এইসব একটা জিনিস থেকে যায়, এটা নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হয়, তাই না? এখানে ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হবে না। এখানে কাজ হলো আপনি কোয়াড্রেন্ট অনুসারে, ওই যে দেখেন Q1 এ লেখা আছে, Q1 এ কি কি লেখা আছে, কয়টা স্ট্র্যাটেজির নাম লেখা আছে বইয়ে দেখেন? 7টা লেখা আছে। 7টা। কি কি লেখা আছে পড়েন? মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট মার্কেট পেনিট্রেশন, পেনিট্রেশন, প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। সব শেষ, সবগুলো লেখা আছে, তাই না? একইভাবে Q2 তে লেখা আছে মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট পেনিট্রেশন লেখা আছে। এই অর্থাৎ এখানে এই 11টা স্ট্র্যাটেজি ভাগ দেওয়া আছে। 11টাই কিন্তু যে এখানে এটা হইলে ওটা হইতে পারবে না, ব্যাপারটা এরকম না। যেমন আপনি Q1 এ অর্থাৎ স্ট্রং মার্কেট কম্পিটিটিভ পজিশন আপনার, আবার র্যাপিড মার্কেট গ্রোথ, মার্কেটও বাড়তেছে খুব র্যাপিডলি, দ্রুত, আপনার মার্কেট পজিশনও খুব ভালো, তাহলে আপনি মার্কেট পেনিট্রেশনে যেতে পারেন। পেনিট্রেশন মানে তো বুঝেনি, নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাক্ট দিয়ে আপনি পেনিট্রেট করতে, মার্কেট বাড়ানোর চেষ্টা করতে পারেন। তো ওইটা যদি আপনি আগের যে ক্লাসে বুঝে থাকেন তাহলে ওইরকম একটা স্ট্র্যাটেজি আপনি এখানে সেট করতে পারেন। আপনি উইক মার্কেট পজিশন কিন্তু মার্কেটটা র্যাপিড আছে, তবু কিন্তু আপনি এটা দিতে পারেন, আপনি উইক হইতে পারেন, তারপর আপনি সেল বাড়াইতে পারেন না? সেল বাড়ানোর জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারেন না, যে আমি উইক আছি, আমার নিজের শক্ত করতে হবে, তা আপনি এই জন্য বেশি বেশি অ্যাডভার্টাইজমেন্ট চলে গেলেন, যেতে পারেন না? পারেন তো? কি বলেন? হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, আমার কথাকে ধরতে পেরেছেন? আবার বলি তাহলে, আমি বলছি যে এখানে তো দুইটা বিষয় কোয়াড্রেন্ট গুলো ঠিক করার ক্ষেত্রে, একটা বিষয় ছিল যদি মার্কেটে আপনার পজিশন ভালো, দ্বিতীয় ইস্যু হলো মার্কেট আপনার পজিশন খারাপ, 1-2। আরেকটা বিষয় হলো মার্কেটটা গ্রো করে, মার্কেটটা খুব গ্রো করতেছে, খুব র্যাপিডলি গ্রো করতেছে, অনেক কাস্টমার নতুন নতুন আসতেছে, খুব গ্রো,
আরেকটা মার্কেটটা স্লোলি গ্রো করতেছে, বেশি কাস্টমার নাই তার। এখন এই অবস্থায় আপনি আপনার পজিশন স্ট্রং হইলে আপনি এবং মার্কেটটা র্যাপিডলি চলছে, তাহলে আপনি কিউ ওয়ানে যাবেন, তাই তো? নাকি কোথায় যাবেন বলেন? জি স্যার। এখানে মার্কেটও আপনি স্ট্রং আছে এখানে, আবার ওইদিকে র্যাপিডলি মার্কেট গ্রো করতেছে, তাহলে কিউ ওয়ানে থাকবেন। কিউ ওয়ান একটা স্ট্র্যাটেজি হলো, কিউ ওয়ানের মধ্যে 2 নম্বর স্ট্র্যাটেজি হলো মার্কেট পেনেট্রেশন। মার্কেট পেনেট্রেশন হলো নতুন অ্যাডভার্টাইজমেন্ট বাড়ানো, বেশি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। অ্যাডভার্টাইজমেন্ট দিলেই সেল বাড়বে, সেল বাড়ানোর চেষ্টা করাকে মার্কেট পেনিট্রেশন বলে। আপনারা এটা অলরেডি আগের ক্লাসে পড়েছেন, এই জন্য আর বিস্তারিত বলতে চাইনি। তো আমি একটা উদাহরণ হিসেবে বললাম, মার্কেট পেনিট্রেশন একটা উদাহরণ হলো অ্যাডভার্টাইজমেন্ট বেশি বাড়ায় দেওয়া, তাতে ইনশাল্লাহ সেল বেড়ে যাবে। এই মার্কেট পেনিট্রেশন এখানে নেওয়া যেতে পারে, অর্থাৎ যখন আপনার মার্কেটটা র্যাপিডলি গ্রো করতেছে আর আপনিও শক্তিশালী আছেন। কিন্তু আমি বললাম কি, মার্কেটটা র্যাপিডলি গ্রো করতেছে, এদিকে আছেন উপরের দিকে, কিন্তু আপনি বেশ দুর্বল, আপনার অবস্থান খুব দুর্বল অন্যদের চেয়ে, কম্পিটিটিভ পজিশনে আপনি অনেক নিচে আর দিকে আছেন, আপনিও কিন্তু চাইলে মার্কেট পেনিট্রেশনে যেতে পারেন। নাকি আপনি আর বলতে পারেন যে মার্কেট গ্রো করতেছে কিন্তু আমি দুর্বল, আমি আর পেনিট্রেশনে যাব না, এরকম না। আমি দুর্বল হইলেও আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, যাতে করে আপনি উঠে যেতে পারেন। এই সুযোগটা, মার্কেট যে গ্রো করতেছে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। তো আপনি এখানেও কিউ ওয়ানেও মার্কেট পেনিট্রেশন আছে, কোয়াড্রেন্ট 2-তেও কিন্তু মার্কেট পেনিট্রেশন আছে। আপনি কিন্তু নিচের দিকে দেখেন কোনো মার্কেট পেনিট্রেশন নাই, আছে? বইয়ের মধ্যে দেখেন তো, কোয়াড্রেন্ট 3-তে মার্কেট পেনিট্রেশন আছে? না স্যার, কোয়াড্রেন্ট 4-এ আছে? নাই স্যার। নাই। অর্থাৎ যখন মার্কেটটা স্লো, তখন আর পেনিট্রেট করে লাভ নাই, অথবা বাড়ায় লাভ নাই, অ্যাডভার্টাইজমেন্ট বাড়ায় লাভ নাই। সবাই কাস্টমার কমে যাচ্ছে, চলে যাচ্ছে, এখানে আপনি কাস্টমার গ্রো করতেছে না, স্লোলি যাচ্ছে, এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বাড়লে যে আপনার সেল বাড়ার ব্যাপারটা এরকম না। তখন আপনাকে অন্য কিছু ভাবতে হবে। আপনি যদি নিজে দুর্বল থাকেন, তাহলে কিছু বেচাবেচির কথা, লিকুইডেশনে চলে যাবেন কিনা, ডিস্ট্রেঞ্চমেন্টে চলে যাবেন কিনা, এগুলোর কথা ভাবতে হবে। আর যদি আপনি শক্তিশালী থাকেন আর মার্কেটটা খালি পড়ে যাচ্ছে, তাহলে আপনি জয়েন্ট ভেঞ্চারের চিন্তা করেন। মার্কেটটা তো শেষ হয়ে যাচ্ছে, জয়েন্ট ভেঞ্চারের চিন্তা করেন, অথবা রিলেটিভ ডাইভার্সিফিকেশন কথা চিন্তা করেন। তো গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স যদি পরীক্ষায় আসে, তাহলে আপনাকে কাজ হবে যে এই এটা এঁকে দেওয়া, কারণ এটা কিন্তু কোনো কোনো কাজের কথা উল্লেখ করতে হয় না, স্ট্র্যাটেজির নামটা উল্লেখ করতে হয়। পরবর্তীতে এইখানে স্ট্র্যাটেজির নাম যেখানে বক্সে আছে, ওই বক্স মতো একটা স্ট্র্যাটেজি প্রপোজ করে আপনি ডিটেল আলোচনা চাইলে করতে পারেন। কিন্তু কোন জায়গায় কোন স্ট্র্যাটেজি হবে, এটা অলমোস্ট আপনি এটা পরীক্ষার জন্য আসলে সহজ, শুধু এই বক্সটা যদি আপনি তুলে দিতে পারেন। এই বক্সটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। জি স্যার। পারবেন তো না? জি স্যার। জি স্যার। আমার যেটা ভয় হয়, আপনি হয়তো এই বক্স তুলে দিতে পারবেন, কিন্তু যদি বলি যে এক্স কোম্পানি এক্স ইজ গ্রোয়িং র্যাপিডলি, however their market position is very weak, what strategy you propose? আপনি হয়তো বলবেন যে এনি 6টার যে কোনো একটা। অর্থাৎ আমি যদি বলি যে মার্কেটটা খুব গ্রো করছে কোম্পানি এক্সের, কিন্তু মার্কেট পজিশন খুব খারাপ আমাদের, সেই ক্ষেত্রে আপনি কি প্রস্তাব দিবেন, কোন স্ট্র্যাটেজি? তখন আপনি বলতে পারেন যে আমরা 6টার যে কোনো একটা দিতে পারি, আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রস্তাব দিতে পারি। ফর এক্সাম্পল, যদি এক্সাম্পল দিতে বলি, তখন আর হয়তো আপনি নাও দিতে পারেন, আমার আশঙ্কা হয়। কিন্তু এক্সাম্পল কিন্তু এখানে নাই। এক্সাম্পল দিতে হলে আপনি চ্যাপ্টার 5-এ যেতে হবে, ওখানে দেখে নিতে হবে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে এক্সাম্পল আপনার অ্যাসাইনমেন্ট ছিল না? হ্যালো, অ্যাসাইনমেন্ট ছিল তো নাকি? ইউসুফ, আপনি তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন নাকি? জি স্যার। জি স্যার। আসলামত দিয়েছেন। ওখানে ওই যে স্যার। ওখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, এইসব এইসবের জন্য ছিল না, উদাহরণ ছিল না? ছিল হ্যালো, স্যার, ছিল ছিল। ছিল। ছিল স্যার, ছিল ওই স্যার। উদাহরণ থেকে একটা উদাহরণ দিয়ে দিবেন যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো হবে, এবং উদাহরণ হিসেবে এই স্ট্র্যাটেজি, এইটা কাজটা আমরা করতে পারি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তো আশা করছি যে ইনশাআল্লাহ এটাও পেরে যাবেন। তাহলে আজকের ক্লাস হিসেবে বেশি চাপ পড়ে যাবে, নতুবা আমার তো ইচ্ছা ছিল যে বিসিজি ম্যাট্রিক্সটাও করে ফেলতে। এখন বিসিজি তো অঙ্ক টঙ্ক তো আবার ঝামেলা হবে। দেখি না আরেকটা ক্লাস করা যায় কিনা, কারণ এক ক্লাসে বেশি হয়ে যায় আর কি চাপ। আমরা যে এত পরে ক্লাস করলাম, যার জন্য সকালে আসতে পারেন না, ওই যে ইফরাত, ইফরাত কোথায়? মিস্টার ইফরাত কোথায়?
184 পৃষ্ঠায় চলে যান। গিয়েছেন? জি স্যার। এই 1 2 3 ও সরি 185 পৃষ্ঠায় আছে দেখেন, এই 1 2 3 4 পেয়েছেন? পাইছি স্যার। ওই যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্সের মতোই না অনেকটা দেখতে, মানে 4টা ভাগ করছে না ওরাও? জি স্যার। জি স্যার। ওই 1 যেখানে দেওয়ার ওখানেই তো দিছে নাকি? নাকি অন্য জায়গা থেকে শুরু করছে? মিলা দেখেন তো দুইটা আগেরটার সাথে পেজ দুইটা মিলা দেখেন। আমি বলি পেজ নাম্বার 190 এর সাথে 185 একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন, দেখেন দেখা যায়। 190 এবং 185 নম্বর পেজ, দুইটা পেজ মিলিয়ে দেখতে বললাম একটু আগে, যে আমরা দুইটা মিলিয়ে দেখে কি বলা যায় কিনা যে এর মধ্যে কি মিল অমিল। 190 পৃষ্ঠায় ছিল গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স, 185 পৃষ্ঠায় আছে হলো বিসিজি ম্যাট্রিক্স। বিসিজি পুরো নাম হলো বোস্টন, বি মানে হলো বোস্টন, ঠিক আছে, বোস্টন কনসাল্টিং গ্রুপ, বিসিজি ম্যাট্রিক্স। আসলাম কি কিছু বলতে চাচ্ছেন? সেম স্যার, দুটোই। দেখেছেন? জি স্যার। আচ্ছা, দুইটার মধ্যেই কিন্তু কোয়াড্রেন্ট আছে, তাই তো? কোয়াড্রেন্ট 1 ঠিক এক জায়গায়, উপর থেকে ডান পাশেরটা হলো কোয়াড্রেন্ট 1, এরপরে উপরের বাম পাশে হলো Q2, তারপর নিচেরটা হলো Q3, এরপর লাস্ট হলো Q4, এভাবেই। তবে নামগুলো এখানে Q1 Q2 Q3 ছিল হলো গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্সে, তাই তো? Q1 Q2 Q3 ছিল, কিন্তু বিসিজিতে একটা নাম দেওয়া আছে, ঠিক আছে? কোয়াড্রেন্ট না বলে এদের একটা ডিফারেন্ট নেম দেওয়া আছে, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। কি নাম বলেন তো? Q1 কে ওরা কি নামে ডাকলো? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক। ওকে। Q2 কে ওরা কি বললো? চার্জ। চার্জ। Q3 ক্যাশ ফ্লো, ক্যাশ কাউ। ক্যাশ কাউ। ক্যাশ কাউ। ক্যাশ কাউ। ক্যাশ কাউ। তারপরে 4 কে ডগস। ডগ। ডগস। এগুলো তো আপনি যে ইন্টারনেটে যদি সার্চ বিসিজি ম্যাট্রিক্স লিখে সার্চ দেন তখন দেখবেন এই কিউ গুলোর ওরা ছবি দিয়ে দেয়, কোশ্চেন মার্কের একটা ছবি থাকে, স্টার একটা স্টার লিখে রাখে, ক্যাশ কাউ একটা গরুর পেটে অনেকগুলো খালি টাকা আর টাকা, একটা টাকার গরু, আর একটা কুকুরের ছবি দিয়ে, কুকুর জিভা বের করে আছে এরকম একটা কুকুরের ছবি দিয়ে রাখে। বিসিজি ম্যাট্রিক্স বলতেই ও এইগুলো খুবই জনপ্রিয় টার্ম আর কি। ওরা বলে যে ওই Q1 এ যাবে, Q2 তে, 1 এ যাবে না 2 তে যাবে, 1 2 বলার দরকার ভাই, এটা কোশ্চেন মার্ক, স্টারে হবে, এটা স্টার পাইছি ভাই, ক্যাশ কাউ ভাই, তো ডগ হয়ে গেলাম। বোঝা গেছে কথাটা? তো ওরা এই কিউ গুলোর নাম দিয়েছে এরকম, তবে আপনার জন্য ওই 1 2 3 লেখার পরে ওই যে নামগুলো দিবেন, শুধুই নাম দিবেন না, হ্যাঁ, 1 2 3 4 ও দিবেন, পাশাপাশি এগুলোর নামগুলো দিবেন, ঠিক আছে? বিসিজি ম্যাট্রিক্স কোয়াড্রেন্ট গুলোর নাম পেয়েছেন? বুঝতে পেরেছেন? এফরাত, আপনি কি এফরাত আপনি কি জয়েন করতে পেরেছেন? এফরাতকে একটু সময় দিতে হবে, কিন্তু আগে যারা ছিলেন তারা কিছু বলেন না। আসলাম, কি অবস্থা আসলাম? হ্যালো আসলাম, ইউসুফ, জি স্যার। আপনি কি ঠিক আছেন তো? না, বিসিজি জি স্যার। ম্যাট্রিক্সের কোয়াড্রেন্টের 4টাতে কি থাকবে, ক্লিয়ার কিনা? জি স্যার। মার্কেট জি প্যানেল। স্যার। আসলামও জি ক্লিয়ার? স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। তার মানে Q1 Q2 Q4 থাকবে নাকি থাকবে না? না স্যার, Q1 Q2 থাকবে না স্যার। থাকবে না? স্যার এটা তো স্যার অন্য নামে থাকবে স্যার। নামে থাকবে, রাইট। মানে 1 2 3 4, এই 1 2 3 4 থাকবে, কিন্তু কোয়াড্রেন্ট শব্দটা দিয়ে দিব না আমরা ওই এটার নাম দিয়ে দিব একটা, সেটা হলো যে কোশ্চেন মার্কস, স্টারস, ক্যাশ কাউ এন্ড ডগস। এখন কথা জি স্যার। হলো এই যে কোশ্চেন মার্কস, ক্যাশ কাউ, স্টার, ক্যাশ কাউ, ডগস, এগুলো মানে কি? এগুলো যে 184 পৃষ্ঠার একদম নিচ থেকে আলোচনা শুরু হয়েছে, খেয়াল করছেন? কোশ্চেন মার্কস মানে হলো ডিভিশনস ইন কোয়াড্রেন্ট 1 হ্যাভ এ লো রিলেটিভ মার্কেট শেয়ার পজিশন ইয়েট দে compete in a high growth industry ... লেখা আছে, তাই তো? জি স্যার। স্টার মানে কি দেওয়া আছে, ক্যাশ কাউ মানে কি, ডগস মানে কি। তবে এইসব মানে পরে যত বুঝবেন, আমি যদি এক কথায় বলে দিই আপনি ওই যে সহজে বুঝবেন। আপনার ওই যে কোয়াড্রেন্ট হতে হলে তো আমরা দুইটা বিষয় লাগে, তাই তো? ঠিক আছে, বলছিলাম না দুইটা বিষয় এক্স ওয়াই, দুইটা বিষয়ের ভালো মন্দতে কোয়াড্রেন্ট হয়, একটার ভালো মন্দ আর একটার ভালো মন্দ মিলাই নিলে কিন্তু কোয়াড্রেন্ট হয়ে যায় 4টা।
তো ওরা করছে কি মার্কেট শেয়ার পজিশন একটা বিষয় করেছে, আর একটা বিষয় করছে ইন্ডাস্ট্রি সেলস গ্রোথ। ইন্ডাস্ট্রি সেলস গ্রোথকে ওরা নিয়েছে হলো যে উপর নিচে, ঠিক আছে। আর রিলেটিভ রিলেটিভ মার্কেট শেয়ারই তো উপর নিচে হওয়া উচিত। ইন্ডাস্ট্রি সেলস গ্রোথ না, ইন্ডাস্ট্রি সেলস গ্রোথ উপর নিচে করছে উপর নিচে করছে, হ্যাঁ ইন্ডাস্ট্রি সেলস হ্যাঁ ইন্ডাস্ট্রিটা কি উপর নিচে রাখছে। আমাদের আগেরটাতে কি ইন্ডাস্ট্রি ছিল না উপরে? হ্যাঁ আগে তো আমাদের ইন্ডাস্ট্রি আমরা উপর নিচে ছিলাম। ওয়াই বলতে উপর নিচেটাকে ওয়াই বলি আমরা, না ওয়াই অ্যাক্সিস ছিল র্যাপিড মার্কেট গ্রোথ, এটা তো ইন্ডাস্ট্রির ব্যাপার তাই না। আর কম্পিটিটিভ পজিশন ছিল আমাদের এক্স অ্যাক্সিসে, এবারও এক্স অ্যাক্সিসে পজিশন হবে। এই অ্যাক্সিসে হলো মার্কেট শেয়ার পজিশন, তাই তো। একটা ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম হাস, বলেন। না তো দেই, আচ্ছা ঠিক আছে। আসসালাম। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তাহলে ওই কোশ্চেন মার্কস, স্টার, ক্যাশ কাউ এবং ডগস এর বিস্তারিত বিবরণ এখানে পাবেন। তবে সহজ করে বললে, যদি মার্কেটে আপনার পজিশন এটাও ভালো থাকে, হাই, ঠিক আছে, ভালো থাকে, এবং ইন্ডাস্ট্রি সেলসের গ্রোথও যদি হাই হয়, তাহলে আপনি স্টার হবেন। ঠিক আছে, স্টার হবে কখন বলেন? যদি মার্কেটে আপনার শেয়ার পজিশনও ভালো থাকে এবং মার্কেটের ইন্ডাস্ট্রির যে সেলসের গ্রোথও যদি হাই হয়, তাহলে আপনার নাম হবে হলো, আপনি হলেন স্টার, তখন আপনি স্টার পজিশনে আছেন। আর ডগ পজিশন, সবচেয়ে খারাপ পজিশনটা হলো যদি আপনার ইন্ডাস্ট্রিরও সেলস গ্রোথ নেমে গেছে একদম লো, পাশাপাশি আপনারও যে আপনার যে মার্কেট শেয়ার সেটাও লো, তখন আপনি হইলেন আসলে ডগ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা তাহলে বিসিজি কি ক্লিয়ার কিনা বলেন। বিসিজিতে আরেকটা বিষয় হলো কোয়েশ্চেন মার্কের আন্ডারে স্ট্র্যাটেজিগুলোর নাম দেওয়া আছে, খেয়াল করছেন 185 পৃষ্ঠায়? মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইভারসিটি। জি স্যার। হ্যাঁ কোয়াড্রেন্ট 2 যেটা, অর্থাৎ স্টার যখন বলছে তখন কি কি হবে সেটাও দেওয়া আছে। এটা জাস্ট ওই ইয়ের মতোই, গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্সের মতোই এখানেও সবই দেওয়া আছে, শুধু নামটা একটু ডিফারেন্ট হবে। আর এক্স এক্সিসের আলোচনার বিষয়টা এবং ওয়াই এক্সিসের নামটাও ডিফারেন্ট, কিন্তু একই রকম ইস্যু কিন্তু খেয়াল করেন। ওখানেও মার্কেট গ্রোথ ছিল, এখানেও সেলস গ্রোথ, মার্কেট গ্রোথের জায়গায়, ঠিক আছে। আর এখানে কম্পিটিটিভ পজিশন ছিল, আর এখানে মার্কেট শেয়ার পজিশন হবে শুধু, মানে এক্স এক্সিসের নামটা চেঞ্জ হয়ে যায়। আর ওইখানে কোয়াড্রেন্টগুলোর নাম ছিল কোয়াড্রেন্ট 1 2, আর এখানে কোয়াড্রেন্টগুলোর নাম নম্বরের পাশাপাশি নামগুলো হবে কোশ্চেন মার্ক, স্টার, ক্যাশ কাউ, ডগস। ঠিক আছে, জি স্যার। ইস্যুগুলো একই রকম, শুধুমাত্র মানে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আপনি যদি যে কোনো একটা ম্যাট্রিক্স ভালো করে বুঝেন, তো আরেকটা ম্যাট্রিক্স আপনি অন্তত চালিয়ে যেতে পারবেন ম্যাট্রিক্সে। খেয়াল করে দেখেন, মিলিয়ে দেখেন না, ওখানেও যে কোয়াড্রেন্ট 1 যে স্ট্র্যাটেজিগুলো লেখা ছিল, অলমোস্ট এখানেও একই রকম স্ট্র্যাটেজির কথা বলা আছে, ওই যে কোয়েশ্চেন মার্কসের মধ্যেও এই স্ট্র্যাটেজিগুলোর নামগুলো কাছাকাছি আছে, তাই না? জি স্যার। কোয়াড্রেন্ট 4 এ কি কোয়াড্রেন্ট 4 এ তিনটা স্ট্র্যাটেজির নাম ছিল, তাই না? এখানে ছিল, এখানেও তিনটা আছে, তবে একটু ডিফারেন্ট। লিকুইডেশন, ডাইভারসিটি, রিস্ক ট্রান্সফারেন্ট দেওয়া আছে, এখানে ছিল রিলেটেড ডাইভারসিটি, আনরিলেটেড ডাইভারসিটি, একটু জাস্ট অল্প একটু চেঞ্জ আছে। এনিওয়ে আমার মনে হয় যে ইনশাআল্লাহ এটার প্রিপারেশন আপনি থিওরিটিক্যাল প্রিপারেশন হয়ে যাবে। আমরা ওই বিসিজির জন্য ম্যাথ আর করতে চাচ্ছি না, তবে কিউএসপিএম যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটা ক্লাস করি, ওখানে কিউএসপিএম এর জন্য একটু ম্যাথ করাই লাগবে, একটু অঙ্ক, যোগ বিয়োগ, ঠিক আছে ইনশাআল্লাহ।
ওয়েট দিয়ে রেটিং দিয়ে ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। তো দেখি যদি পারা যায়, না হলে যদি পারা না যায় তাহলে এই পর্যন্তই আমরা যে 3টা স্ট্র্যাটেজি করলাম, বিসিজি ম্যাট্রিক্স, গ্র্যান্ড স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স আর শর্ট ম্যাট্রিক্স। তাহলে কি আমরা বিদায় নিতে পারি, কি বলেন? স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? আপনি বলেন না, এরপরে হবে যেদিন ইফরাত আসবে, যখন আসবে তখন ইফরাত যখন জয়েন করবে, তারপরে ইফরাতকে দায়িত্ব দেওয়া যায়, আপনি আমাদের লিঙ্ক পাঠান, ওই মতো আমরা জয়েন করলাম, কেমন হয়? পরীক্ষার জন্য যা যা প্রিপারেশন দরকার এই কোর্সের জন্য অলমোস্ট আমাদের পড়াশোনা হয়ে গেছে। এখন আপনাদের সামনে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আমি যদি দিয়ে দিই যে এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনি রেডি করেন, তাহলে আপনি বলতে পারেন যে কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করছেন, আপনার পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলেন, অ্যাসাইনমেন্টের মার্কসও পেয়ে যাবেন, আপনার ফাইনাল প্রিপারেশনও হয়ে যাবে বাই দিস টাইম। তো কিন্তু তারপরেও আমার যেটা মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা, মানে বোঝার জন্য তো দুটো জিনিস লাগে, আমার ক্লাসেও সময় দেওয়া লাগে, আপনাকেও বই নিয়ে সময় দেওয়া লাগে। তো এই দিকটায় আমাদের কিছু দুর্বলতা আছে এখনো। ক্লাস হয়তো আরো রিগোরাস ক্লাস, আরো কিছু ক্লাস হয়তো হতে পারে, তাহলে হয়তো আরো ভালো হবে, এবং আপনারা যদি আরো কিছু সময় পড়ায় দিতে পারেন, বই নিয়ে বসতে পারেন। কিন্তু হয় না অনেক সময়, আমার মনে হয় অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে দিই কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো স্যার। নিয়ে আপনারা কাজ করতে শুরু করেন বই নিয়ে, তো করতে করতেই তো শিখে যাবেন। যদি তারপর আটকে যান কোথাও, তখন আমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করলাম, ওই ক্লাসে আরো আলোচনা করলাম যে সমস্ত বিষয় ক্লিয়ার হচ্ছে না, কোশ্চেনের উত্তর খুঁজে পাচ্ছেন না, বা পেলেও ঠিক বুঝতে পারছেন না, তখন আমরা অন ডিমান্ড ক্লাস হোক নেক্সট, ঠিক না? জি স্যার। তো আপাতত ক্লাস এখানেই বিরতি। আমি নেক্সট ছুটির অ্যাপ্লাই, তো শুভকামনা রইল, ইনশাআল্লাহ পরবর্তী সাক্ষাতের জন্য অপেক্ষা থাকলাম। ইনশাআল্লাহ আমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট আপনারা 13 তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। করলে করা হয়ে যায়, 3 দিনই করা হয়, না করলে তো আপনি 2 মাস লাগেও করবেন না। তো সেই হিসেবে আপনি করে ফেলেন, আমি কাল পরশু ইনশাআল্লাহ চেষ্টা করবো অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে। আসসালামু আলাইকুম।